ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। ডক্টর ইউনূস শুরুই করেছেন তার সাক্ষাৎকার। আল জাজিরার সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছেন যে আপনি তো একে স্বাধীনতা 2.0 বলছেন, নতুন বাংলাদেশ কিভাবে গড়ে তুলছেন? এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, দুর্নীতিতে অন্যায়ে শেষ হয়ে যাচ্ছিল বাংলাদেশ, সকল প্রতিষ্ঠান ভেঙে পড়ছিল, কাজেই তারা একটা নতুন বাংলাদেশ গড়ছেন, দুর্নীতিমুক্ত এবং নতুন করে প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলছেন। Bangladesh came to a stage where corruptions and violations of all norms. আপনার কি মনে হয় আমি জানি না, আপনি কি সত্যি বিশ্বাস করেন যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করছেন যে বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত নতুন রিস্টার্টের দিকে এগিয়ে যাচ্ছে? দুই উপদেষ্টার এপিএস শত শত কোটি টাকা সরিয়েছেন এমন খবর বেরিয়ে আসার পর এখন দুর্নীতি দমন কমিশন তাদের তদন্ত করছে, কিন্তু ডক্টর ইউনূস শুধুমাত্র এপিএস পদে ছাত্র সমন্বয়কদের বসিয়েছেন তাই নয়, উপদেষ্টা পদে তো বসিয়েছেনই। উপদেষ্টাদের মধ্যে একজন যেই এপিএসদের চাকরি গেছে তাদের মধ্যে একজন আবার ইউনূস কোটাতেও চাকরি পেয়েছেন, ডক্টর নূরজাহান বেগম, এবং তিনি রাশিয়া থেকে একজনকে উড়িয়ে এনেছিলেন যিনি নাকি কয়েক হাজার কোটি টাকা মেরে দিয়ে এখন রাশিয়া চলে গেছেন। তো ডক্টর ইউনূস বাংলাদেশের সকল দপ্তরে ছাত্র সমন্বয়কদের জন্য পদ সৃষ্টি করে চাঁদাবাজি মাসোহারা তোলার ব্যবস্থা করেছেন। বাংলাদেশে প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাওয়াকে তিনি বলছেন যে তিনি এখন নতুন করে গড়ে তুলছেন, কিন্তু আমরা দেখছি যে শুধু রাজপথে গিয়ে পিটিয়ে পিটিয়ে তারা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি ভাঙা এখনো অব্যাহত রেখেছে তাই নয়, বরং সারা বাংলাদেশ থেকে খবর আসছে ভুক্তভোগীদের বরাতে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিভিন্ন নেতাদেরকে সারা বাংলাদেশে মানুষের বাড়ি টেকাতে, ব্যবসা প্রতিষ্ঠান টেকাতে মাসোহারা দিয়ে জীবন কাটাতে হচ্ছে। এমন এক বাংলাদেশে সত্যি ডক্টর ইউনূস বিশ্বাস করেন যে তার সরকারকেই ভালো সমাধান মনে করছে বাংলাদেশের মানুষ? এ কথা ছেড়ে দিলাম। ডক্টর ইউনূস এই সাক্ষাৎকারে বলেছেন তিনি জাতিসংঘের সঙ্গে কথা বলছেন, তার সরকার ব্যাপক তৎপরতা চালাচ্ছে যাতে বাংলাদেশে থাকা লাখ লাখ শরণার্থীকে তাদের দেশে ফেরত পাঠানো যায় এবং সেখানে গিয়ে তারা তাদের জমিজমা বসতবাড়ি ফেরত পান। Rohingya issue with international organizations, United Nations, and also to make sure that ভীষণ মিথ্যা কথা। ডক্টর ইউনূস সরকার আলাপ শুরু করেছেন জাতিসংঘের পরামর্শের ভিত্তিতে আরাকান আর্মির সঙ্গে। আরাকান আর্মি এখন রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণে। জাতিসংঘ মহাসচিব বলেছেন এখন রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব না। ডক্টর ইউনূসের রোহিঙ্গা শরণার্থী বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বলেছেন এখন রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানো সম্ভব না। রোহিঙ্গা শরণার্থী ফেরত পাঠানোর বাংলাদেশ সরকারের আলোচনা চলছিল মিয়ানমার জান্তা সরকারের সঙ্গে, আর এখন ডক্টর ইউনূস সরকার একদিকে জাতিসংঘের পরামর্শে মানবিক করিডোর চালু করছে, আরেকদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে রসদ জোগাতে, যাতে তারা মিয়ানমারের জান্তা সরকারকে শায়েস্তা করতে পারে, সেই যুদ্ধের জন্য বেসামরিক রসদ পাঠানোর লাইন চালু করছে। এই অবস্থায় রোহিঙ্গা শরণার্থীদের রাখাইন রাজ্যে ফেরত পাঠানোর আলোচনাটা ডক্টর ইউনূস ঠিক কোথায়, কোন পক্ষের সাথে, কার সাথে চালাচ্ছেন, আর কবে ফেরত পাঠাতে পারবেন ভাবছেন? এই যে অবলীলাক্রমে মিথ্যা কথা বলছেন ডক্টর ইউনূস, তিনি এক কথা বলছেন, তার কর্মকর্তারা আরেক কথা বলছেন। দেশি সংবাদ মাধ্যমে আমরা এক খবর জানতে পারছি, কিংবা বিদেশি সংবাদ মাধ্যমে যারা অনুসন্ধানী সংবাদ পরিবেশন করেন তাদের কাছ থেকে একরকম খবর জানতে পারছি, আর তিনি আধো আধো বলে বিদেশি সংবাদ মাধ্যমকে গিয়ে এ ধরনের মন ভুলানো কথা বলে আসছেন। আল জাজিরার সাংবাদিক ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করেছিলেন যে শেখ হাসিনাকে ফেরত পাঠানো সম্পর্কে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার কি কথা হয়েছে। ডক্টর ইউনূস বলছেন তিনি বলেছেন প্রধানমন্ত্রী মোদিকে যে শেখ হাসিনাকে আপনারা যদি রেখে দিতে চান রেখে দিন, কিন্তু তিনি যে ওখানে বসে কথা বলছেন সেগুলো আপনাদের বন্ধ করতে হবে, কারণ তার কথার ফলে নানা রকম উস্কানি সৃষ্টি হচ্ছে, আমাদের দেশের মধ্যে নানা সমস্যা হচ্ছে। I had a discussion with Prime Minister Modi and I made it very clear that okay, if you want to keep her. তো আমরা এর আগে শুনেছি ডক্টর ইউনূসের প্রেস সচিবের বরাতে যে ডক্টর ইউনূস নাকি সরাসরি প্রধানমন্ত্রী মোদিকে বলেছেন যে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে যাতে ভারত সক্রিয় হয় এবং শেখ হাসিনাকে ফেরত পাঠাতে যাতে ভারত উদ্যোগী হয়।
আমরা ডক্টর ইউনূসের প্রেস সচিবের কাছে শুনেছি যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে নাকি প্রধানমন্ত্রী মোদী নেতিবাচক ছিলেন না। ডক্টর ইউনূস আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে কি বলছেন? যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে প্রধানমন্ত্রী মোদী কি বললেন, তিনি কথা বন্ধ করবেন শেখ হাসিনার, ডক্টর ইউনূস বলছেন প্রধানমন্ত্রী মোদী তাকে বলেছেন ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম যে কেউ ব্যবহার করতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যম স্বাধীন, কাজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপরে আমরা কোনো শর্ত আরোপ করতে পারবো না। ডক্টর ইউনূসকে তখন আল জাজিরার সাংবাদিক জিজ্ঞেস করলেন ভারত তো নানাভাবে মত প্রকাশের স্বাধীনতা স্টিফল করে, রুদ্ধ করে, সেই মোদী সরকার আপনাকে বলে দিল যে তারা কিচ্ছু করতে পারবে না শেখ হাসিনার কথা বন্ধের বিষয়ে? ডক্টর ইউনূস বললেন না, তারা কিচ্ছু করতে পারবে না। কিন্তু প্রেস সচিব আমাদেরকে কি বলেছিলেন? প্রেস সচিব আমাদেরকে বলেছেন যে প্রধানমন্ত্রী মোদী নাকি ডক্টর ইউনূসকে বলেছেন যে আমরা জানি শেখ হাসিনা আপনার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছেন, কিন্তু আমরা সব সময় আপনার পক্ষেই ছিলাম, আমরা আপনাকে ভীষণ শ্রদ্ধা করি, ভীষণ সম্মান করি। ডক্টর ইউনূস তো এমন কোনো কথা বললেন না। ডক্টর ইউনূস এমনকি এটাও বলতে পারলেন না বিদেশি সংবাদ মাধ্যমের সামনে যে তিনি শেখ হাসিনাকে ফেরত চাওয়ার দাবি করতে পেরেছেন প্রধানমন্ত্রী মোদীর সামনে। তাহলে প্রেস সচিব, ডক্টর ইউনূসের প্রেস অফিস মিথ্যা কথা বলছে? ঠিক যেমনটা ভারতের পররাষ্ট্র দফতরের বিভিন্ন সূত্রে এবং ভারতীয় সংবাদ মাধ্যমে ওই বৈঠকের পর থেকে বলা হচ্ছিল যে বাংলাদেশের প্রেস সচিব মিথ্যা কথা বলেন। একটা দ্বিপাক্ষিক বৈঠকের পর, দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকের পর ডক্টর ইউনূসের প্রেস উইং বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বললে বাংলাদেশে আমরা যারা এই প্রেস উইং এর সূত্রে বিশ্বাস করে সংবাদ পরিবেশন করি তারা কি করে নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন করব? কেন একটি প্রেস উইং মিথ্যা কথা বলবে একটি শীর্ষ বৈঠক সম্পর্কে? আমার জন্য এই মিথ্যার বেসাতির আরো ইন্টারেস্টিং, আরো কৌতূহলোদ্দীপক অংশ ছিল যখন ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট ট্রাম্প প্রসঙ্গে প্রশ্ন করেন আল জাজিরার সাংবাদিক। আল জাজিরার সাংবাদিক সরাসরি তাকে জিজ্ঞেস করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প তো আপনার ওপর অসন্তুষ্ট, কারণ তিনি বলেন যে আপনি তাকে হারিয়ে দিতে টাকা ঢেলেছিলেন, কাজেই আপনার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্কটি কেমন থাকবে? খুবই লক্ষণীয় যেটি ডক্টর ইউনূস সেই অভিযোগ অস্বীকার করেন না। অর্থাৎ হিলারি ক্লিন্টনের নির্বাচনী তহবিলে যে তিনি টাকা দিয়েছিলেন সেই অভিযোগ তিনি একেবারেই অস্বীকার করেন না, সে প্রসঙ্গে তিনি কোনো উত্তরই দেন না। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমাদের সম্পর্ক খুব উষ্ণ এবং ভালো আছে। We have good relations with the Trump administration. We have no problem. We work together. We look forward to build a relationship, strong relationship with the Trump administration. কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে নবনীতা চৌধুরীর বয়ানে যখন আমি জানুয়ারি মাসে ট্রাম্প আসলে ইউনূসের কি ভবিষ্যৎ এমন একটি বয়ান তৈরি করেছিলাম এবং যেখানে আমি অ্যাসোসিয়েটেড প্রেসের 2016 সালে হিলারি ক্লিন্টনের নির্বাচনের ঠিক আগে আগে করা একটি সারা বিশ্বে আলোড়ন তোলা অনুসন্ধানী প্রতিবেদন, সেটির ওপর ভিত্তি করে এবং আরও কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আসা খবরের ওপর ভিত্তি করে বলেছিলাম ডক্টর ইউনূসের তরফ থেকে ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে একটা অর্থের লেনদেনের সম্পর্ক, অর্থাৎ ডক্টর ইউনূস তার গ্রামীণের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা দফতরগুলো থেকে, গ্রামীণ ট্রাস্ট সহ গ্রামীণের যে উইংগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে আছে সেগুলো থেকে বড় ধরনের তহবিল বরাবর ক্লিন্টন ফাউন্ডেশনে দিয়ে আসছেন এবং এপি লিখছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় হিলারি ক্লিন্টন তার ক্লিন্টন ফাউন্ডেশনে বড় ধরনের ডোনেশনের কারণে ডক্টর ইউনূসের জন্য বাংলাদেশের সরকারকে বিভিন্ন রকম চাপ প্রয়োগ করেছেন যাতে ডক্টর ইউনূস তার গ্রামীণ ব্যাংকের পথটি ধরে রাখতে পারেন। অ্যাসোসিয়েটেড প্রেসের সেই অনুসন্ধানী প্রতিবেদনটির কোনো প্রতিবাদ তখন হিলারি ক্লিন্টনের নির্বাচনী ক্যাম্পেইন থেকে বা হিলারি ক্লিন্টনের অফিস থেকে করা হয়নি, এমনকি ডক্টর ইউনূসের তরফেও করা হয়নি, বরং হিলারি ক্লিন্টনের নির্বাচনী ক্যাম্পেইনকে সরাসরিভাবে তখন ক্ষতিগ্রস্ত করেছিল, প্রশ্নের সম্মুখীন করেছিল ডক্টর ইউনূস এবং হিলারি ক্লিন্টনের মধ্যকার এই সম্পর্ক নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনটি, যেটি তৈরি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।
এই সূত্রের বরাত দিয়ে এবং পরবর্তীতে হিলারি ক্লিন্টনের নির্বাচনী ক্যাম্পেইনে ডক্টর ইউনূসের টাকা দেওয়া এবং তা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত পর্যায়ে অসন্তোষ প্রকাশ করা, সেগুলো নিয়েও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বহু প্রকাশিত খবর আছে। সেই কথাগুলো যখন আমি নবনীতা চৌধুরীর বয়ানে বলি, তখন ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম আমাকে হুমকি দিয়ে, আমার মতো সামান্য মানুষকে হুমকি দিয়ে তার ফেসবুকে স্ট্যাটাস দেন এবং তিনি লেখেন যে আমি অবলীলায় মিথ্যা প্রচার করছি। কখনো ডক্টর ইউনূস হিলারি ক্লিন্টনের ক্যাম্পেইনে কোনো অর্থ দেননি। এখন আমার দাবি, প্রেস সচিব শফিকুল আলম তিনি যেন আল জাজিরার সাংবাদিকের উদ্দেশ্যে এমন একটি ফেসবুক স্ট্যাটাস দেন যে আল জাজিরার সাংবাদিক অবলীলায় মিথ্যা কথা বলছে। আর অবলীলায় যদি মিথ্যা কথা বলেই থাকেন দেশি বিদেশি সাংবাদিকেরা, নবনীতা চৌধুরী সহ, যে ডক্টর ইউনূস হিলারি ক্লিন্টনের নির্বাচনী তহবিলে টাকা দিয়েছেন, তাহলে ডক্টর ইউনূস সেই প্রতিবাদ অন ক্যামেরা আল জাজিরায় করে এলেন না কেন? সেটা করবার জন্য, সেই ঢাক বাজানোর জন্য তিনি তার প্রেস উইংকে রেখে দিয়েছেন। আসলে ডক্টর ইউনূস এবং তার প্রেস উইং বরাবর বাংলাদেশের সংবাদ মাধ্যমকে এক ধরনের খবর দিতে চায় আর বিদেশে আরেক রকমের খবর প্রচার করতে চায়। তারা ভুলে যায় যে আসলে তারা ছাড়াও আরো অনেকে দেশি বিদেশি সংবাদ মাধ্যমের বিভিন্ন ভাষা পড়তে পারে। ইংরেজি ভাষাটি আমরা অনেকেই মোটামুটি বুঝতে পারি, পড়তে পারি এবং সূত্র মিলিয়ে সংবাদ পরিবেশনের শিক্ষা আমাদের সাংবাদিকতাতেও আছে। ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করা হয়েছিল নির্বাচন কবে, তিনি আবারও সেই সংস্কার, স্প্রেডশিট, সেই বিরাট গল্প বলেছেন। জুলাই ঘোষণাপত্র, সেই বিরাট গল্প তুলে ধরে বলেছেন ডিসেম্বরে অথবা জুনে। আর আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে প্রসঙ্গেও তিনি নিজে কোনো দায় নেননি। প্রথমে বলেছেন এটা সেই দল ঠিক করবে, নির্বাচন কমিশন ঠিক করবে। আল জাজিরার সাংবাদিক যখন তাকে বলেছে তার মানে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা, তখন তিনি আবার বলেছেন যে না, হয়তো অন্য দলগুলো আপত্তি করতে পারে যে কোন আইনের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে না সেটি তুলে ধরতে পারে। ডক্টর ইউনূস নিজের যে পেটোয়া বাহিনী তৈরি করেছেন, এনসিপি, ছাত্রদের দল, তিনি হয়তো আশা করছেন নির্বাচন পর্যন্ত এই দল টিকে থাকতে পারবে। একদিন তারা এরই মধ্যে তারা সকল লুটপাট শেষে নিজেদের মধ্যে ভাগাভাগি ঠিক রেখে রাজনৈতিক দল গঠনের সকল শর্ত পূরণ করে নিবন্ধন নিয়ে নির্বাচন করতে পারবে আর পাল্টা আওয়ামী লীগের নিবন্ধনটা বাতিল করে দিতে পারবে। ডক্টর ইউনূস হয়তো